আচ্ছা, আমরা লাস্ট দিন হচ্ছে অ্যালকোহলের প্রিপারেশন করছিলাম, ঠিক আছে। আজকে আমরা অ্যালকোহলের পরের দিকে যাবো। যে তিনটা ক্লাসিফিকেশন পড়াইছিলাম না, ঠিকই 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি, সেইগুলোর বিভিন্ন রিয়াকশনগুলো আমরা আজকে দেখব, ঠিক আছে। আচ্ছা, চলে আসি আমরা এবার অ্যালকোহল প্রিপারেশন। এটা অ্যালকোহল প্রিপারেশন, কিন্তু এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল কীভাবে প্রিপেয়ার করবো, বা 2 ডিগ্রি অ্যালকোহল কীভাবে প্রিপেয়ার করবো, বা 3 ডিগ্রি অ্যালকোহল কীভাবে প্রিপেয়ার করবো। আচ্ছা, আমরা প্রথম চলে আসি 1 ডিগ্রি অ্যালকোহল। 1 ডিগ্রি অ্যালকোহল প্রথম বলতেছে যে আমরা SN2 রিঅ্যাকশন, আর এখানে বলতেছে যে এরকম একটা রিঅ্যাকশনের মাধ্যমে আমরা পাই। আর তাই না? অর্থাৎ আমরা একটা অ্যালকাইল হ্যালাইড থেকে ডাইরেক্ট অ্যালকোহলে যাচ্ছি কোন রিঅ্যাকশনের মাধ্যমে? এখানে বলতেছে কি যে SN2 এই রিঅ্যাকশনের মাধ্যমে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো এটা যদি যায় তাহলে কি হচ্ছে, আমরা এই SN2 রিঅ্যাকশনটা সম্পর্কে একটু আমরা জানার চেষ্টা করি, ঠিক আছে। আচ্ছা, সবার আগে আজকে একটা পুরস্কার আছে, সেটা হচ্ছে এই SN2 এইটা ইলাবোরেশন যে বলতে পারবে তার আমার পক্ষ থেকে একটা পুরস্কার আছে। এখন কে বলতে পারবে? যেটা ঘনমাত্রার উপর নির্ভর করে। আমি বলছি SN2 এর ফুল মিনিং অর ইলাবোরেশন। ও আচ্ছা, আর কিছু স্টেরিয়াম রিঅ্যাকশন একটা নাম আছে, SN2 রিঅ্যাকশন। SN অন আরেকটা আছে কি SN অন, আমি দুটাই লিখতেছি, দুটো মধ্যে একটা বলে আরেকটা পারবে না। এই মোবাইল বন্ধ। এটা ঘনমাত্রার উপর নির্ভর করে। গিফট যেরকম আছে একটি নম্বর কম হয় না, ঠিক আছে। মানে এটা পূর্ণরূপে কত বলছে? এটা পূর্ণরূপে না, স্টেরিয়াম না নিউক্লিওফিলিক রিঅ্যাকশন কিন্তু নিউক্লিওফিলিক রিঅ্যাকশন কিন্তু এসে হ্যাঁ ও তো কাছাকাছি যাচ্ছে। এই একটা ক্লু দিয়ে দিচ্ছে, চেষ্টা করে দেখি কোন পকেটে আছে। আমি আসছি কি জানো সেটা। আশা করছিলাম যে গিফট দিয়ে দেবো। কি স্যার স্টেরিয়াম নিউক্লিওফিলিক স্টেরিও নিউক্লিওফিলিক বানাই না হয় নাই, বানানো হয় নাই। স্যার পুরস্কারটা বানাই। তাহলে আমরা বলে দিই নাকি ক্লাস আর লেন্দি না করে? এইটুকু হয়েছে সবারই মোটামুটি। নিউক্লিওফিলিক এটা হচ্ছে সাবস্টিটিউশন, মনে পড়ে কিছু? নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন পড়া হয়নি? জি স্যার। ওমা না নাকি? আর আর এই যে 1 আর 2 দিয়ে কি বোঝায়? হ্যাঁ, একটা বিক্রিয়া 2 স্টেপ হবে আর একটা এক স্টেপ হবে। এটা এক স্টেপ আর এটা 2 স্টেপ। তাহলে উল্টা হয়ে গেল না? না, এটা হচ্ছে ইউনিমলিকুলার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, এটা হচ্ছে ডাইমলিকুলার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। হতাশ হয়ে গেল। আচ্ছা, দেখি আরেকটা গিফট আজকে দিয়ে যাওয়ার চেষ্টা করি। তারপর চলে আসি আমরা স্যার। এই টপিকটা আমাদের শর্ট সিলেবাসে ছিল না। এখন তো কিছু হইলেই স্যার আমাদের শর্ট সিলেবাসে ছিল না এটা। আসলে ওটা পড়ি নাই বা আচ্ছা, ঠিক আছে। মধ্যে আবার আমরা একটু চেষ্টা করি আস্তে এক কথা না বলি। আমরা জানি এই যে রিঅ্যাকশনটা ঘটতেছে, এই রিঅ্যাকশনটা হচ্ছে SN2, দ্যাট মিন্স ডাইমলিকুলার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। এখন আমার কথা হচ্ছে তাহলে স্যার এটা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনটা কি? আচ্ছা, নিউক্লিওফিলিক মানে কি? নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ, মানে নিউক্লিয়াসে অ্যাটাক করবে এরকম কোনো একটা কিছু হবে, তাই না? তো আমরা কিন্তু এইটুকু জানি যে এই যে হাইড্রোক্সিল আয়ন, এই হাইড্রোক্সিল আয়ন কোথা থেকে আসছে স্যার? আসছে হচ্ছে স্যার পানি থেকে। এই পানি কিন্তু একটা নিউক্লিওফাইল। এই নিউক্লিওফাইলগুলো হচ্ছে নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ থাকে এবং নিউক্লিয়াসগুলোকে অ্যাটাক করে, ঠিক আছে। সেটা কিভাবে করে আমি তাহলে একটু মেকানিজমটা দেখাই, যেহেতু হচ্ছে এটা অলরেডি ফাঁকি মেরে আসছে সবাই, তাহলে আমরা একটু দেখানোর চেষ্টা করি যতটুকু পারি, না হলে এই রিঅ্যাকশনটা ক্লিয়ার হবে না। আচ্ছা, আমরা অন্য একটা চিন্তা করি যে এরকম এটা হচ্ছে কার্বন, এখানে দিলাম ব্রোমিন। এখন স্যার ব্রোমিন এখানে যদি আমি একটা ক্লোরাইড অ্যাড করি, ক্লোরাইড আয়ন, এটা কিন্তু একটা নিউক্লিওফাইল। এটা একটা নিউক্লিওফাইল। নরমালি অ্যানায়নগুলো হচ্ছে নিউক্লিওফাইল হয়। তো এখন এটা যদি একটা নিউক্লিওফাইল হয়, এই নিউক্লিওফাইল কি করবে?
নিউক্লিয়াসকে আকর্ষণ মানে অ্যাটাক করবে আর কি। তো নিউক্লিয়াস বলতে কি এই জায়গাটা কি কার্বন না স্যার? এই কার্বন। এখন আমরা আবার যদি ইলেকট্রোনেগেটিভিটি চিন্তা করি, ব্রোমিন আর কার্বন, ইলেকট্রোনেগেটিভিটির কারণে এখানে যে শেয়ারকৃত ইলেকট্রন সেটা কার্বন টেনে নেবে আর ব্রোমিন টেনে নেবে, ব্রোমিন টেনে নেবে নিচের দিকে, এবং এটাকে একটা ইন্টারমিডিয়েট কন্ডিশনে নিয়ে যাবে যেটাকে বলা হয় হচ্ছে কার্বো ক্যাটায়ন। মানে এইরকম স্ট্রাকচারে যদি মানে এসএন অনে দেখাতে পারবো, মানে এই অংশটুকু যদি না থাকে তাহলে কি থাকে CH2 CH3 একটা ডেল্টা পজিটিভ, এই অংশটুকুকে বলা হয় কার্বো ক্যাটায়ন, এটাকে বলা হয় কি অ্যানায়ন, নেগেটিভ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো তখন দেখা যায় এই যে বন্ডটা, এখানে একটা বন্ড আছে না স্যার, এই বন্ডটা এই নিউক্লিওফাইল যখন এই নিউক্লিয়াসকে অ্যাটাক করবে তখন দেখা যাবে এই বন্ডটা হচ্ছে মানে একটু দুর্বল হয়ে যাবে। কারণ কি ওদের নিজেদের মধ্যে ঝামেলা লেগে গেছে, ইলেকট্রন নিয়ে টানাটানি শুরু করে দিচ্ছে, ঠিক আছে। তো তখন যেটা হয় এখান থেকে আমরা যদি একটু পরে চলে যাই তখন দেখা যায় এই সেই কার্বন, এই যে কি বললাম যে এদের মধ্যে একটু ঝামেলা হয়ে গেছে, ব্রোমিন এখানে ছিল CH3 হাইড্রোজেন হাইড্রোজেন, আর এই সুযোগে এও আসবে, এর জীবনে এও আসবে, কিন্তু কথা হচ্ছে সে তো একদম পুরোপুরি সেট হইতে পারবে। তো তখন দেখা যাবে সে হচ্ছে এরকম একটা করে, ঠিক আছে। এখন এই এই অংশটুকু কি ভালনারেবল হয়ে গেল না এখন? হ্যাঁ, এখন এই ভালনারেবল পজিশন থেকে এই দুটার মধ্যে ক্ষমতা কার মানে ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি? ক্লোরিনের। তখন কি বলবে যে যাটা তুই যা ওই জায়গায় তুই চলে যা। এরপরে যেটা হয় সেটা হচ্ছে এই জায়গাটা সেই ক্লোরিন চলে গেল, CH3 হাইড্রোজেন। তো এই যে রিঅ্যাকশনটা এখানে কি দুটো মলিকুল আসলো না, দুটো মলিকুল নিজেদের ভিতরে মারামারি করলো, পরে একটাকে সরাই দিলে আরেকটা চলে গেল, এবং কি একটা প্রতিস্থাপন ঘটলো, তাই না? একটা আসলো আর একটা প্রতিস্থাপন ঘটে একটাকে লাফিয়ে বের করে দিল আর একটা বসে পড়লো। তো এই জন্য এটা বলে সাবস্টিটিউশন। সাবস্টিটিউশন মানে কি প্রতিস্থাপন। কে আসলো স্যার? নিউক্লিওফিলিক বা নিউক্লিওফাইল আসলো, এই জন্য হচ্ছে কি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। এটা হচ্ছে কয়টা মলিকুল আসছিল স্যার ওই পুরো ভেতরে মলিকুলের ভিতরে? দুইটা, ডাইমলিকুলার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। মনে থাকবে? এই বুঝাইতে পারছি আমি স্যার? বুঝাইতে পারছি নাকি মাথার উপর দিয়ে গেছে কোনটা? নিচ দিয়ে গেছে হাঁটুর তল দিয়ে। আচ্ছা সমস্যা নাই, আবার দেখার চেষ্টা করি। তো এই জায়গাটা যেটা হয় এখানে কিন্তু কার্বন আছে একটা, এর পাশে একটা হাইড্রোজেন, এর পাশে একটা হাইড্রোজেন, এর পাশে একটা ধরলাম আর অ্যালকাইল গ্রুপ, এর পাশে ব্রোমিন। একই রকম ভাবে এটা কি নিউক্লিওফাইল, এর কাছে কিন্তু লং পেয়ার ইলেকট্রন আছে, সে কি করবে এই ব্রোমিনের এই জায়গায় অ্যাটাক দিবে এই কারণে। তখন এই ব্রোমিনের সাথে আমি একটু হালকা করে দেখানোর চেষ্টা করি যে এটা কিরকম হবে। এখানে ধরলাম আমি দুটো হাইড্রোজেন, এখানে হচ্ছে আর আছে, আর এইখানে ছিল কে? এখানে ছিল ব্রোমিন। তো পরবর্তীতে এই যে নিউক্লিওফাইল যেটা থাকবে এই নিউক্লিওফাইলটা কি করবে এই দুটোর মধ্যে তো বন্ড মানে লুজ হয়ে গেছে বা উইক হয়ে গেছে। তো এখন আমি চিন্তা করি তাহলে এটা হচ্ছে এরকম হয়ে যাচ্ছে, ধরো আমি ডট 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 দিয়ে দেখালাম, আর এটাকে একটু আমি ঘুরাই দেখি। হ্যাঁ, আবার এখানে এটা কি চলে আসবে, তাই না? সেটাও কিন্তু একটা অস্থায়ী বন্ডের মতো থাকে। পরবর্তীতে দেখা যাচ্ছে যে এর রিঅ্যাক্টিভিটি বা সক্রিয়তা যে সিরিজ আছে তার অবস্থা ব্রোমের তুলনায় একটু উপরে, যার কারণে দেখা যাচ্ছে তখন এটাকে সরাই দেবে। এটা যদি সরে যায় তাহলে এটা কি কার্বনের ফুল হাত হয়ে গেল না? তাহলে কি হলো আমি ভালো করে লিখি আর CH2OH, ঠিক আছে? বোঝা গেছে রিঅ্যাকশন মেকানিজমটা কিভাবে হলো? আবার একটা স্যার রিঅ্যাকশনের ভূমিকা কোথায় থাকবে? স্যার আবার একটু দেখাবেন? আবার দেখাবো, তাহলে ভালো করে দেখেন। আচ্ছা এটার স্ট্রাকচারটা আমি একটু আগে স্যার এটা কি এটার স্ট্রাকচার? হ্যাঁ, এখন এটার সাথে যদি একটা নিউক্লিওফাইল অ্যাড, এখানে কি লং পেয়ার ইলেকট্রন আছে না? যাদের এই লং পেয়ার ইলেকট্রন থাকে তারা হচ্ছে নিউক্লিওফাইল। ক্লিয়ার? কারণ এরা এগুলোকে দিতে চায়।
এবং কাকে দিতে চাই এই যে সেন্ট্রাল অ্যাটম। এখন এইটার ইলেকট্রোনেগেটিভিটি ব্রোমিনের কার্বনের তুলনায় বেশি, যার কারণে এই জায়গায় যে শেয়ারকৃত দুটো ইলেকট্রন আছে নিচের দিকে টান দিবে, এবং টান দেওয়ার ফলে এখানে মারামারির কারণে দেখা গেলে এই বন্ডটা কি উইক হয়ে যাবে না, কারণ ইলেকট্রন ডেনসিটি এদিকে বেড়ে যাবে এদিকে কমে যাবে। এই সমস্ত কারণে এটা দেখা যাচ্ছে ডেল্টা পজিটিভ হয়ে যাবে, এটা হচ্ছে ডেল্টা নেগেটিভ হয়ে যাবে। তো এই অংশটুকুকে জাস্ট এই অংশটুকুকে আমি যদি এটা বাদ দিয়ে দিই তাহলে এটাকে বলা হয় কার্বো ক্যাটায়ন। কার্বো ক্যাটায়ন, এই কার্বো ক্যাটায়নে এই যে কার্বন, এই কার্বন সেন্ট্রাল অ্যাটমকে এই অ্যাটাক দেবে, কিন্তু অ্যাটাক দিয়ে টিকতে পারে না, বা না টিকলে তখন দেখা যাচ্ছে যে এই পাশে চলে আসলে এখন, ঠিক আছে। তখন কি বললাম এই বন্ডটাকে উইক হয়ে যাবে এখন, তা আমি উইক বন্ডটাকে এরকম ডট 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 দিয়ে দেখালাম। আর এই পাশে কি চলে আসলো ক্লোরিন, না এখানে তো হাইড্রোক্সিল আয়ন আছে, ক্লোরিন দিলে ক্লোরিন আসবে, নো প্রবলেম। নাও তো অ্যালকোহলে দিতে হবে, না এখানে পানি থেকে নিয়ে আসছিলাম হাইড্রোক্সিল আয়ন। এই অবস্থা চলে গেল। এখন সক্রিয়তা সিরিজ পড়ছিল আমরা 9-এ, একটা সিরিজ ছিল, এপাশে ক্যাটায়নদের ছিল, এপাশে ক্যাটায়ন উপর থেকে যত নিচের দিকে আসবে তত কমবে, আর অ্যানায়নের ক্ষেত্রে হচ্ছে যত উপর থেকে নিচের দিকে যাবে তত কমবে। কমবে না, ও সরি কোনটা বলছি, বাড়বে, মানে উপর থেকে নিচের দিকে গেলে বাড়বে, আর ক্যাটায়ন হচ্ছে উপর থেকে নিচের দিকে গেলে কমবে। তো এখানে দেখা যায় এটার অবস্থান হচ্ছে এই দুটার মধ্যে এটার রিঅ্যাক্টিভিটি বেশি, ঠিক আছে, এটার কম। তখন দেখা যাবে যে সাবস্টিটিউশন কে কার করবে, সাবস্টিটিউশন করবে এইটা, তখন এই অংশটা চলে যাবে। কোথায় চলে যাবে স্যার? এটা হচ্ছে আয়ন আকারে বের হয়ে যাবে। আর এইখানে যে বন্ডটা ছিল সেই বন্ডটা হচ্ছে পার্মানেন্ট একটা বন্ড হবে, ঠিক আছে। এখন কি দাঁড়াইলো তাহলে এখানে CH2, আচ্ছা একটা আর আছে OH, তো এটাকে একটা অ্যালকোহল না, হ্যাঁ। তো এই অ্যালকোহলের যে রিঅ্যাকশনটা আমি পাইলাম সেটা হচ্ছে SN2 রিঅ্যাকশনের মাধ্যমে পাইলাম। কিসের মাধ্যমে পাইলাম? SN2 রিঅ্যাকশনের মাধ্যমে পাইলাম। আচ্ছা এই SN2 এর ব্যাখ্যা কি আমি বলে ফেলছি? পরে যারা আসছে তাদের ভিতর কেউ বলতে পারবে যে এই শুধুমাত্র পরে যারা আসছে এটার মানে কি, মানে ইলাবোরেশন কি? পরে কি আসছে না, আমি তো জানি যে 1 2 3 জন আসছে, স্যার এখানে আমরা স্যার একটা কথা বলতে চাই, আয়ন হিসেবে আমরা পড়ি বা হাইড্রোক্সিল ইউজ করছি না, যা মানে আয়ন হিসেবে পড়ি না বা হাইড্রোক্সিল ইউজ করছি। হ্যাঁ। এখানে যে আয়োডিন ইউজ করতে তার তো আর সাবস্টিটিউশন করতে হবে। এখানে কি ইউজ করতাম? আয়োডিন তখন হচ্ছে আয়োডিনটা বের করে দিতাম, ডোমিনেশন বের থাকতো, এগুলো নিউক্লিওফাইল ইউজ করে। কি পারা যাবে না? আচ্ছা আমি বলছি শুধুমাত্র যারা পরে আসছে তাদের পুরস্কার আছে যদি পারে। হ্যাঁ, ও আচ্ছা আরেকজন আসছে পিছনে, হ্যাঁ ভুলে গেছি, এই 4 জনের আসছে, মানে বাকি সবাই ফেলা হয়েছে। স্যার আবার পারবো হ্যাঁ হ্যাঁ, তারপর 2 এর মানে কি? 2 আছে না একটা, তারপর কি বলছে মনে হচ্ছে না, 2 আছে না একটা। আচ্ছা ঠিক আছে, তাই না পারা যায় না তো, আমি তো বলেছি ওইটুকু না আমরা পাই। এই 2 তো সাথে আছে, এমন তো না যে হচ্ছে 2 নাই, এখন আর অ্যাকসেপ্টেবল না। এটা হচ্ছে সাবস্টিটিউশন, এটা হচ্ছে নিউক্লিওফিলিক, 2 হচ্ছে ডাইমলিকুলার, তাহলে ডাইমলিকুলার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, ঠিক আছে। কিছু কিছু জায়গায় এখানে 1 থাকে 1, এটা হচ্ছে ইউনিমলিকুলার, এটাকে বলা হয় ইউনিমলিকুলার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। আচ্ছা আমরা এর পরেরটাই যাই, পরেরটা কি আছে? পরেরটা আছে রিডাকশন রিঅ্যাকশন। রিডাকশন কি? অ্যালডিহাইড থেকে আমরা অ্যালকোহল পাইতে পারি। শুধু অ্যালডিহাইড কেন, আমরা তো কার্বক্সিলিক অ্যাসিড থেকেও পাইতে পারি, আমরা হচ্ছে কিটোন থেকে পাইতে পারি। তো ঠিক আছে, ওরা যেহেতু দিছে আমি হচ্ছে ওটা ব্যাখ্যা করার চেষ্টা করি। এই যে অ্যালডিহাইড, আচ্ছা এই রিঅ্যাকশনটা মানে আমি আগের দিন শিখাইছিলাম।
যে আমরা যখন অ্যালকোহল থেকে অ্যালডিহাইড, কিটোন বা কার্বক্সিলিক অ্যাসিডের দিকে যাব তখন কি আমরা অক্সিডেশন ঘটাবো, আর উল্টা দিকে যদি আসতেছে তাহলে আমি রিডাকশন ঘটাবো। ঠিক আছে, তো এটা তো একদম সোজা যে রিডাকশন ঘটাইলেই হয়ে যাবে, কিন্তু রিডাকশন ঘটানোর জন্য কি একটা রিডিউসিং এজেন্ট লাগে, তাই না, যাকে বাংলায় বলে বিজারক, তাই না, বিজারক লাগে। বিজারকটা কি হিসেবে আমরা ইউজ করতে পারি? লিথিয়াম টেট্রাহাইড্রিডো অ্যালুমিনেট ইউজ করতে পারি। সোডিয়ামের একটা আছে কি জানেন, এই চলে গেল, লিথিয়াম টেট্রাহাইড্রিডো ব্রোমাইড ইউজ করতে পারি। ঠিক আছে, নরমালি এই দুটো ইউজ করা হয়। এছাড়া হচ্ছে আয়োডিন ইউজ করা হয় বিজারক হিসেবে। আচ্ছা, এইটা ভেঙে যাওয়ার ফলে এটা যখন হিট দেওয়া হয় তখন দেখা যায় এখান থেকে কি নিক্সেন্ট হাইড্রোজেন প্রোডিউস হয়, বা যেটাকে বলা হয় জাইমান হাইড্রোজেন। সেই জাইমান হাইড্রোজেন দেখা যাচ্ছে এই জাইমান হাইড্রোজেন এটাকে রিডাকশন রিঅ্যাকশনের মাধ্যমে অ্যালকোহল গঠন করে। ক্লিয়ার? এই যে এখানে বন্ড ভেঙে, হ্যাঁ স্যার নাম কি? এই দুটো লিখছি তো। নাম ও নাম নিচেরটা হচ্ছে লিথিয়াম, চারটা হাইড্রোজেন আছে তাই না, তাহলে কি হাইড্রিডো অ্যালুমিনেট, আর উপরেরটা হচ্ছে কি সোডিয়াম টেট্রাহাইড্রিডো ব্রোমাইড। এটা বুঝি নাই স্যার, মানে বড় কি মানে বুঝি নাই, এটা নামকরণ, নাম। না ইয়েটা বুঝি। ও রিঅ্যাকশন, হ্যাঁ রিঅ্যাকশন, এই যে রিডাকশন করছে, ডিটেইলস বোঝাবো। আচ্ছা, জাস্ট একটা কথা বলি, এখানে যে ডাবল বন্ড আছে না স্যার, এখান থেকে একটা বন্ড ভেঙে যাবে, এই বন্ড ভেঙে গিয়ে এই হাইড্রোজেন এখানে গিয়ে অ্যাড হয়ে যাবে। আর কিছু বোঝানো লাগবে এখানে? আর কোনো কিছু বোঝানো লাগবে? আচ্ছা, তাহলে আমরা তারপরেরটাই যাই। ঠিক আছে, তারপরে বলছে ফর্মালডিহাইড থেকে ওইটা মুছে দিলাম। স্যার উপরেরটা যেটা হচ্ছে সোডিয়াম টেট্রাহাইড্রিডো। সোডিয়াম টেট্রাহাইড্রিডো ব্রোমাইড, সরি না ব্রোমাইড না, সরি এই ভুল বলছি আমি। এটা কি ব্রোন না? ব্রোন, টেট্রাহাইড্রিডো ব্রোন। এই ব্রোমাইড না ব্রোন, আমি বিআর চিহ্নে ব্রোমাইড বলে ফেলছি। আচ্ছা, এরপরে 3 নাম্বারটা বলছে গ্রিগনার রিএজেন্টের মাধ্যমে আমরা এটা রিঅ্যাকশন করতে পারি। ঠিক আছে, গ্রিগনার রিএজেন্টের কি সংক্ষেপে মনে আমি লিখে ফেলছি, তারপর তো পারা হচ্ছে RGMS, অর্থাৎ যখন একটা ম্যাগনেসিয়ামের সাথে দুই হাতে একটা হ্যালাইড গ্রুপ থাকবে, একটা অ্যালকাইল গ্রুপ থাকবে। ঠিক আছে, সেটাকে বলা হয় লিথিয়াম না, সেটাকে বলা হয় গ্রিগনার রিএজেন্ট। এটা কিন্তু দুই হাতে ম্যাগনেসিয়ামের দুটো হাত, একটা একটা হ্যালাইড গ্রুপ থাকবে, একটা অ্যালকাইল গ্রুপ থাকবে, অ্যালকাইল আর। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষায় আসছিল গত পরীক্ষার সেমিস্টার ফাইনাল, যে এই সংখ্যাটা লিখতে বলছিলাম যে গ্রিগনার রিএজেন্টের মানে ফর্মুলাটা কি। আচ্ছা, তো এখন চলে আসি আমরা এই অ্যালডিহাইড থেকে মানে ফর্মালডিহাইড থেকে আমরা কিভাবে অ্যালকোহল পাই এবং এই গ্রিগনার রিএজেন্টের মাধ্যমে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, কারণ এটাতে পুরো একটা কোশ্চেন করতে পারি। তো এই গ্রিগনার রিএজেন্টের মাধ্যমে আমরা কিভাবে অ্যালডিহাইড থেকে অ্যালকোহল পাই এইভাবে পাই স্যার। সরি কি আবার বলেন? আমি বলি না, কোশ্চেন বলি না, বলছি এটা ইম্পর্টেন্ট বা আসতে পারে যদি কোশ্চেন করার সময় আমার এটা মনে থাকে। তো এখন আমি চিন্তা করি এই গ্রিগনার রিএজেন্টের সাথে কিভাবে এটা রিঅ্যাকশন করে। ঠিক আছে, আমরা যদি একটু চিন্তা করি এই জায়গাটা, এখানে কি ডাবল বন্ড আছে না একটা, এই ডাবল বন্ডের ভিতরে একটা কি পাই বন্ড থাকে, একটা সিগমা বন্ড থাকে। তো এই পাই বন্ড এবং সিগমা বন্ড থেকে ভাঙে কি আগে সিগমা না পাই? পাই। সিগমা না পাই? পাই বন্ড ভাঙে। তো এই জায়গাটা যদি আমি একটু চিন্তা করি আর আচ্ছা ভেঙে গেছে, একটা পাই ভেঙে গেছে, ওটা কোথায় যাচ্ছে? এইখানে। ঠিক আছে, এখন এই জায়গাটা কি আছে? গ্রিগনার রিএজেন্ট। এই গ্রিগনার রিএজেন্টটা ভেঙে যাবে, এই অ্যালকাইল গ্রুপটা এখানে চলে আসবে, এখানে আসবে MgX। ঠিক আছে,
ম্যাগনেসিয়াম বোঝা গেছে, ম্যাগনেসিয়ামের 2 হাত আর হ্যালোজেনের তো একটা দুজনই ব্যালেন্সই এক হাত। এইটুকু কি বোঝা গেছে? হ্যাঁ। আচ্ছা, এরপরে যেটা ঘটে কি ঘটে? কি ঘটে? এই রিঅ্যাকশনের ভিতরে আমরা পানি দিই। এবার পানির সাথে রিঅ্যাকশন করুক না। পানি থেকে কি কি আসে? হাইড্রোজেন আয়ন আসে আর হাইড্রোক্সিল আয়ন আসে। এইবার মনে হয় রিঅ্যাকশনটা অনেক ইজি হয়ে গেছে, তাই না? তখন দেখা যাচ্ছে এই অংশটুকু চলে যাবে, চলে গিয়ে কি হয়? আর সি ও এইচ, এখানে কি আর? আচ্ছা, আর এই জায়গাটায় আসবে এইচ, ঠিক আছে? আর এই যে ম্যাগনেসিয়ামের কয় হাত? 2 হাত। 2 হাতের একটাই বসে আছে কে? একটা হ্যালাইড গ্রুপ, আরেকটাই কে যাবে? ঠিক আছে? বোঝা গেছে মেকানিজম? বোঝা যায়নি? তাহলে কি হবে? কোথায় বোঝা যায়? আলবার্ট কোয়ার্ট। কোথায় তার মনোযোগই ছিল না তারপরে। আচ্ছা, এটা কি? অ্যালডিহাইড। এই অ্যালডিহাইডের এখানে কি ডাবল বন্ড আছে? এই ডাবল বন্ডের এখানে একটা কি পাই বন্ড, একটা সিগমা বন্ড। ভাঙবে কি? রিঅ্যাকশনের পর সব ভাঙবে কি? পাই বন্ড। ধরলাম একটা পাই বন্ড ভেঙে গেল, কার্বন হাইড্রোজেন অ্যাড হলো। এরপর এই গ্রিগনার রিয়েজেন্ট ভেঙে গেল, ভেঙে অ্যালকাইল গ্রুপটা এখানে এসে লাগলো, আর এই ম্যাগনেসিয়াম হ্যালাইডটা এখানে চলে আসলো। এটুকু কি বোঝা গেছে? আচ্ছা, এরপর এর সাথে পানি অ্যাড করলাম। এই পানি থেকে কি বের হয়? দুটো আয়ন বের হয়, কার্বন আর হাইড্রোক্সিল। স্যার আপনি তো এক ডিগ্রি বানাচ্ছেন না, তো স্যার দুইটা অ্যালকাইল গ্রুপ মানে আর ওদিকে না দিয়ে এইচ দিয়ে তো হবে। স্যার এভাবে হচ্ছে স্যার ওভারঅল মেকানিজম এটা আমি 2 ডিগ্রিতে বানাইতে পারি, ঠিক আছে? আচ্ছা, তো এরপরে আমরা যদি একটু চিন্তা করি যে কইছিলাম জানি, আচ্ছা পানির থেকে আমরা দুটো আয়ন পাইলাম। এই আয়ন থেকে এই জায়গাটা নরমালি কি নেগেটিভ চার্জ প্রডিউস করে, সেখানে কে যাবে? অক্সিজেনের কাছে কে যাবে? হাইড্রোজেন চলে গেল, দেখি ওইস ফর্ম করবে। আর এই ম্যাগনেসিয়াম আর এই যে হ্যালোজেন গ্রুপ এটা কি আলাদা হয়ে গেল, তারপরে একখান ফাঁকা থেকে যায় না, সেই ফাঁকা থেকে এই হাইড্রোক্সিল আয়নটা এখানে বসে গেছে। ঠিক আছে? মনে থাকবে? পরীক্ষা আসলে পারা যাবে না? কেউ বলবো? স্যার আপনি কি মেকানিজম ব্যাখ্যা করতে বললেন পরীক্ষায়? কি যে বলবো, আমার কোশ্চেন না করার সময় মনে পড়ে না কিছুই। আমি তো যদি বললাম মনে থাকলে দিতে পারি, না থাকলে দিতে পারবো না। না থাকলে তো খারাপ অবস্থা। আচ্ছা, তাহলে এখানে আমরা মোটামুটি 1 ডিগ্রি অ্যালকোহল প্রোডাকশনটা মোটামুটি আমরা পড়ে ফেলছি, ঠিক আছে? এরপরে চলে আসি আমরা 2 ডিগ্রি অ্যালকোহল। একটা মেকানিজমকে আমার দেখানো লাগবে, এখানে একটা দেখানো লাগবে। SN2টা কিন্তু আমি দেখাইছি এর আগে, SN1টা দেখাই নাই এখনো, রিডাকশনটা দেখাইছি, এরপরে কি দেখাইছি? গ্রিগনার রিয়েজেন্ট থেকে কিভাবে আসে সেটাও দেখাইছি। আচ্ছা, তাহলে আমরা এবার একটু SN1, এবার আর পুরস্কার দিব না, কারণ SN1 এর মিনিং হচ্ছে কি? ইউনিমলিকুলার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। আচ্ছা, আমরা প্রথমে চলে আসি একটু যে এটা কেমন রিঅ্যাকশন। আমরা প্রথমে এই রিঅ্যাকশনটা এখানে লিখে ফেলি। আর এক কথা বলে কি সবাই? তাহলে আমি চুপ হয়ে যাই। এটা হচ্ছে কিভাবে হচ্ছে? কে এটা? কে? আচ্ছা, তো এখন এই রিঅ্যাকশনটা কিভাবে হচ্ছে স্যার? SN1 মানে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। তার মানে এটা তো বোঝা যাচ্ছে যে এখানে একটা মলিকিউল আসবে, এসে একজনকে প্রতিস্থাপন করবে, দেন কি হবে? নতুন একটা যৌগ গঠন করবে, তাই না? সেটা কিভাবে হচ্ছে আমরা একটু দেখি। আচ্ছা, তো এখন আমরা একটু চিন্তা করি, সাপোজ এটাকেই আমি এখন একটু রিঅ্যাকশনে নিয়ে যাই। এখানে এটা ইলেকট্রোনেগেটিভিটি কম ব্রোমিনের তুলনায়, সো এখানে ইলেকট্রন, এদিকে ইলেকট্রন ডেনসিটি বেড়ে যাবে, এদিকে কমে যাবে, এবং ওভারঅল এখানে ডেল্টা পজিটিভ ডেল্টা নেগেটিভ তৈরি হবে। আচ্ছা, এটা আগে তৈরি করি।
এটা যদি হয় তাহলে এরকম থাকে না স্যার? এটাকে বলা হয় কার্বোক্যাটায়ন, বা এটা একটা ইন্টারমিডিয়েট একটা সাবস্টেন্স বা কন্ডিশন, বেশিক্ষণ থাকে না এই কন্ডিশনে, ঠিক আছে? আর সাথে কি উৎপন্ন করলো? ব্রোমাইড আয়ন, ঠিক আছে? আচ্ছা, খুব ভালো কথা। এরপরে কি করবে? নিউক্লিওফিলিক বলতেছে, তার মানে যে কোনো একটা নিউক্লিওফাইল আসবে এখানে এসে অ্যাটাক করবে। তো এখন নিউক্লিওফাইলকে এখানে আমি পানিকে নিছি। পানি কেন নিউক্লিওফাইল স্যার? কেউ বলতে পারবে? পানি কেন নিউক্লিওফাইল? ওই মাইনাস সেভেন থাকে। হ্যাঁ হ্যাঁ, ওই মাইনাস সেভেন থাকে। সোডিয়াম হাইড্রোক্সাইড করতে তার নিউক্লিয়াসের মধ্যে আকর্ষণ বেশি। নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ বেশি, এটা ঠিক আছে, কিন্তু নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ কেন বেশি? ইলেকট্রন গ্রহণ করে। হ্যাঁ, বলা হয় না তাহলে একটু আগেই বললাম লং পেয়ার ইলেকট্রন আছে। যাদের লং পেয়ার বা মুক্ত জোড় ইলেকট্রন থাকে, এই পানিটা যখন আমরা স্ট্রাকচারে দেখি এরকম না, এরকম না, তো যাদেরই যে কম্পাউন্ডের ভিতরে এরকম লং পেয়ার ইলেকট্রন থাকবে, একটা থাকবে দুইটা, একটা তো থাকে না, মানে জোড়, এক জোড়, দুই জোড়, তিন জোড়, এরকম যতগুলাই থাকুক না কেন সেগুলোকে বলা হয় নিউক্লিওফাইল, কারণ তারা নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ দেখায়। মনে থাকবে স্যার নলপের ইলেকট্রন ছাড়া তো স্যার? বুঝি নাই স্যার। নলপের ইলেকট্রন ছাড়া নিউক্লিওফিল বস্তু না। হ্যাঁ, বসে বলুন। শুধুমাত্র যে নলপের ইলেকট্রন থাকলে নিউক্লিওফিল হবে না, তার হ্যাঁ আয়ন থাকলে হয়। স্যার এটা তো বললাম, মানে নেগেটিভ আয়ন থাকলে তো স্যার নেগেটিভ আয়ন প্রত্যেকটারই হচ্ছে মোটামুটি হচ্ছে এরকম থাকে, ঠিক আছে? এবং নেগেটিভ থাকলেই হবে, যেমন সাপোজ হাইড্রোক্সিল নেগেটিভ, এখানে নন পেয়ার ইলেকট্রন যদি না থাকে তাহলে এটা নিউক্লিওফাইল না, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা একটু যাই এখানে। তো এই লং পেয়ার ইলেকট্রন যুক্ত এই যে পানির মলিকুলটা, এই পানির মলিকুলটা কি এই নিউক্লিয়াসকে অ্যাটাক করবে, ঠিক আছে? আমি এদিকে রাখতেছি না, আমি এই জায়গাটা মুছে দিয়ে এখানে রাখি, ঠিক আছে? এখন এই জায়গাটা এরকম হয়ে গেল না? অক্সিজেনের 3 হাত হওয়া সম্ভব, একটা বেশি হয়ে গেছে না? তাহলে এখানে কি হবে? এখানে কি হবে? হাইড্রোজেনটা চলে যাবে। হাইড্রোজেনটা চলে যাবে। এর লাগাই দিল। হাইড্রোজেন ব্রোমাইড থেকে মধ্যে আলাদা হবে। না, আচ্ছা, এবার আমি আরো একটু ক্লিয়ার করে দিই। এবার ঠিক আছে, তখন একটা ইন্টারমিডিয়েট বন্ড সৃষ্টি করবে। ইন্টারমিডিয়েট বন্ড বলে, মানে হাইড্রোজেন বন্ডের মতো দেখতে এটা। ইন্টারমিডিয়েট মানে একেবারে বন্ডও না, আবার বন্ড যে ফর্ম করছে বা করে নাই কোনটাই অ্যাকুরেটলি বলা যায় না। স্যার অক্সিজেন তো দুইটা হাতে দিলাম, তাহলে প্লাস কি হবে মাইনাস কি হবে? ওই যে স্যার মাঝে একটা ডট 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 দিছিলাম, আমি তো প্রথম দাগ দিয়েছিলাম, সেটাতে যেহেতু সবার একটু অ্যালার্জি তৈরি হলো, ডট 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 দিয়ে দিলাম। এটাকে বলা ইন্টারমিডিয়েট কন্ডিশন। তাহলে মাঝখানে ব্রোমিন চলে যাবে। ওয়েট, ব্রোমিন অনেক আগে বের হয়ে গেছে স্যার, আমি মুছে দিয়েছি তো সেটা। এই যে ওয়েট, এই যে কন্ডিশনটা, এই যে কন্ডিশন, এই কন্ডিশনটা খুব অল্প সময় স্থায়ী লাভ করে এবং এই কন্ডিশনটাকে বলা হয় ইন্টারমিডিয়েট কন্ডিশন। এই এসএন রিঅ্যাকশন, এসএন অন রিঅ্যাকশন হচ্ছে দুইটা ধাপে সংঘটিত হয়, একটা হচ্ছে এখান থেকে এখানে, এবং এই যে কন্ডিশনটা খুব অল্প সময় থাকে, এটা হচ্ছে একটা স্টেপ। আর এরপরে যেটা হয় সেটা হচ্ছে কি হয়, আর ওই যে ব্রোমাইড বের হয়ে চলে গেছিল না, এখানে একটা হাইড্রোজেন ছিল, ঠিক আছে? বোঝা গেছে কয়টা ধাপে সংঘটিত হইল? এসএন অন 2 ধাপে আর এসএন টু 1 ধাপে। বোঝা গেছে? তাহলে এটাকে একটা অ্যালকোহল তৈরি হয়ে গেল না? এখন কি মেকানিজম বোঝা গেছে? কি মুছে দিতে পারি? আর নিচেরটা কি বোঝানো লাগবে? অ্যালডিহাইড থেকে ওই যে অ্যালকোহল গেছে গ্রিগনাইট রিএজেন্টের মাধ্যমে, এই যে এটা কি বোঝানো লাগবে স্যার? এটা তো আমি বুঝাইলাম। না লাগবে না। আচ্ছা, তাহলে আমরা পরে যাই। এখানে কোনটা বোঝানো লাগবে? ইন্টিগ্রাল করলে কোনটা বোঝানো লাগবে? এছাড়াও কি বুঝাইলাম? গ্রিগনাইট রিএজেন্টের সেম মেকানিজম। তাহলে আমরা পরে যাব। আরেকটা উদাহরণ লিখুন। কি উদাহরণ দিব স্যার?
এই আমি স্লাইড দিয়ে দিই স্যার আপনারা আরে মুখস্থ করে আলো মুখস্থ করে খাতায় ঠিক আছে খারাপ হয় এই আমার নাম আমার কাছে নাম্বার চাওয়া লাগে না স্যার আমাকে বলছো আমার নাম নাম্বার কমার্সে কারেক্ট নাম্বার পেজ স্যাটিসফাইড না আজকে আসে দেখবেন হাত তুলতে হবে আজকে আসে হ্যাঁ আরেকজন কে আর কে আছে নাম্বার পেজ স্যাটিসফাইড না আমি बहुत ही satisfied কত আছে স্যার আমার নাম্বারে একটু সমস্যা হয়েছে কি নাম্বার এটা পরে কথা বলছি কত আছে চার চার। এটা দেখতে আপনি দেখতেন ওই চারটা ডাবল হয়ে যাবে আট হয়ে যাবে তুমি যে দেখে দেখে লিখছিলে এই জন্য তোমাকে আমি আল্লাহ মানে দেখাইছি না এর জন্য এই জন্য আমি আমাদের একটু যা লিখছি তাই না পাস না ওকে স্যার আট হয়ে যাবে তাহলে 600 বা একদিন হলো ভালো এই জন্য বলি মানে আমার পরীক্ষায় পাস হলো আমি থাকবো তারপর দেখা যায় না নিজের জন্য পরীক্ষা দিলে কেউ স্যার আপনার ইয়েতে একজন হলো পরীক্ষা না দিয়েও নাম্বার পেয়েছে কে আপনার কথা বললো স্যার পার্সোনাল ওটা তো তোমার সাথে আইডেন্টি এক্সচেঞ্জ হয়েছিল একটা না ওটা না ও পরীক্ষা দিছিল স্যার একটা ওই একান্নই পরীক্ষা দিছিল স্যার আচ্ছা তাহলে আমাকে আবার ঠিক আছে আরে সবার না আচ্ছা পারত না ঠিক আছে এরপর আমরা চলে আসি ওয়েট কিছু কথা বলছেন হতে পারে জি স্যার তারপর এটা কি ফেনল এই আমরা একটু চুপ করি এবার এতক্ষণ আমরা পড়লাম হচ্ছে অ্যালকাইল হাইড্রোক্সি কম্পাউন্ড মানে অ্যালকাইল গ্রুপ যদি হাইড্রোক্সিল গ্রুপের সাথে অ্যাটাচ থাকে সেটাকে বলা হয় অ্যালকাইল হাইড্রোক্সি কম্পাউন্ড এখন চলে আসি আমরা অ্যারাইল হাইড্রোক্সি কম্পাউন্ড অ্যারাইল তার মানে কি অ্যারোমেটিক কম্পাউন্ড আসবে ঠিক আছে অ্যারোমেটিক সেটাকে যখন আসবে তখন সেটাকে বলা হয় ফেনল নট অ্যালকোহল সেটাকে বলা হয় ফেনল ইমপ্যাক্ট নাম অনুযায়ী একটা বেনজিনের সাথে বেনজিন স্ট্রাকচারের সাথে যদি আমার কোনো একটা হাইড্রোক্সিল গ্রুপ অ্যাড থাকে সেটাকে বলা হয় অ্যালকোহলীয় গ্রুপ কিন্তু সেটার আলাদা একটা নাম আছে সেটাকে বলা হয় হচ্ছে ফেনল এটার নাম কি বলা হবে ফেনল মনে থাকবে এই সেদিন যদি ফিনাইলকে এফ বলছিল এফ না ফিনাইল এই ফেনল থেকে ফিনাইল আসবে ঠিক আছে যখন না সমস্যা নাই যখন এই জায়গাটা ফাঁকা থাকবে হাইড্রোজেন থাকবে না তখন এটাকে বলা হয় ফিনাইল গ্রুপ বলা হয় ঠিক আছে PHCNRNYL ফিনাইল আচ্ছা এরপরে স্যার ওই হাইড্রোক্সিল গ্রুপ মানে বেনজিন আছে এই চুপ এটা তো বেনজিনের স্ট্রাকচার তো যে কোনো একটা হাইড্রোজেন যদি চলে যায় এর একটা থাকা হয়ে গেল না তার মানে এরকম ভাবে আমি লিখতে পারি এখন হ্যাঁ এটাকে বলা হয় ফিনাইল যেমন আগে ছিল কি এটা ছিল কি মিথেন একটা হাইড্রোজেন চলে গেলে কি হচ্ছিল CH3 হচ্ছিল না একটা ফাঁকা হয়ে যাচ্ছিল এটা কি বলতেছিলাম মিথাইল বা অ্যালকাইল আর এটাকে বলে ফিনাইল সিমিলার ঠিক আছে আচ্ছা এরপরে কি একটা স্ট্রাকচার দেওয়া আছে সুন্দর দেখতে অনেক সুন্দর লাগতেছে তো যাই হোক যেমন এটাকে বলছিলাম আমরা মিথানল এটাকে বলতেছি ফেনল 6টা কার্বন থাকে 6টা কার্বন হচ্ছে সাইক্লিক কম্পাউন্ড হিসেবে থাকে মানে একটার সাথে একটা স্ট্রাকচার অ্যাটাচ থাকে রিং তৈরি করে এই যে এখানে এই প্রত্যেকটা কার্বনের সাথে অ্যাটাচড আছে ঠিক আছে চলে আসি আমরা ক্লাসিফিকেশন আগে পড়ছিলাম কি স্যার 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি এখন কি মনোহাইড্রিক ডাইহাইড্রিক ট্রাইহাইড্রিক এটা হচ্ছে কতগুলো হাইড্রোক্সিল গ্রুপ আছে একটা ফিনাইল গ্রুপের সাথে সেটার উপরে ডিপেন্ড করে যদি আমার একটা ফিনাইল গ্রুপের সাথে একটা মাত্র হাইড্রোক্সিল গ্রুপ অ্যাড থাকে তাহলে সেটাকে বলা হয় মনোহাইড্রিক অ্যালকোহল যদি
দুইটা হাইড্রোজেনকে রিপ্লেস করে হাইড্রক্সিল গ্রুপ, তাহলে সেটাকে বলা হয় ডাইহাইড্রিক অ্যালকোহল। যদি তিনটা হাইড্রোজেনকে ফিনাইল গ্রুপ থেকে বা ফেনল বেনজিন স্ট্রাকচার থেকে তিনটাকে অমিট করে তিনটা বসে হাইড্রক্সিল গ্রুপ, তখন সেটাকে বলা হয় ট্রাইহাইড্রিক অ্যালকোহল। মনে থাকবে স্যার? এবার এসে আমরা কিছু ফেনলের স্ট্রাকচার দেখি। এই যে কে জানি সেদিন বলছিল স্যার একটু কঠিন কঠিনগুলো একটু দেখান। এই যে স্যার আজকে কঠিন কঠিনগুলো দেখাচ্ছি। কে একজন বলতেছিল, সমস্যা নেই, এটা আমি একটু দেখাইতাম না বলবেন। এটা কি? এটা বাদ রাখি। এটা কি? ফেনল, একটু আগে বললাম। তো এটা কি বেনজিন না? বেনজিন স্ট্রাকচার। তো নামকরণ যখন নোমেনক্লেচার আসবে তখন এটাকে বলা হয় বেনজনল, ফেনল আর বেনজোফেনল, যে কোনো একটা বললেই হবে। ঠিক আছে? পরেরটায় চলে আসে এটা। এটা আসলাম, ওকে? এটা আমরা এই নামটা আমরা মনে হয় জানি। এটা কি? বেনজিন। এটা কি বেনজিন? আমরা এটাকে এক ধরতে পারি, এটাকে দুই ধরতে পারি, অথবা এটাকে এক ধরতে পারি, এটাকে দুই ধরতে পারি। ঠিক আছে? তাহলে 1 2, তাহলে কি বেনজিন 1 2 ডাইপল। এটার আরেকটা নাম আছে পাইরোক্যাটিকল। মানে এখানে যতগুলো গ্রুপ আমি দেখাচ্ছি এই প্রত্যেকটা গ্রুপ হচ্ছে ফেনোলিক কম্পাউন্ড। কি বললাম? ফেনোলিক কম্পাউন্ড। এটা আরো একটা নাম আছে, একের অধিক যদি হাইড্রোক্সিল গ্রুপ যদি অ্যাড থাকে সেটাকে বলা হয় পলিফেনোলিক কম্পাউন্ড। পলিফেনোলিক কম্পাউন্ড এটা আমাদের সবার কাছে আছে। কোথায় আছে স্যার? এই কোথায় আছে? এগুলো কোথায় আছে? সকালে নাস্তা করে নাই কি? এদের কাছে না, বাকি সবার কাছে আছে। আমরা তো অ্যাটলিস্ট মানে ভাজি বা সবজি টবজি দেখাইছি না, এই সবগুলো হচ্ছে পলিফেনোলিক কম্পাউন্ড। আলু, আলু তো থাকে, তাই না? তার মানে আমি যদি আরো একটু ব্রিফলি বলার চেষ্টা করবো, আরো সংক্ষেপে বোঝাই। এই যে গাছগাছালি, পাতা, মানে যত ধরনের ভেজিটেবলস আছে সব ভেজিটেবলস এর ভিতরে এই যে পলিফেনোলিক কম্পাউন্ড আছে। নিম পাতা অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে না? জি স্যার। আমাদের কত বিলে বা ঘা বিলে থেকে লাগে, নিম পাতার ভিতরে এই পলিফেনোলিক কম্পাউন্ড আছে। মলম ইউজ করি না আমরা? ওই প্রথম না তোমাদেরকে বলছিলাম ডিডিটি। হ্যাঁ, ডিডিটি ছাড়াও এই পলিফেনোলিক কম্পাউন্ডগুলো হচ্ছে মলম তৈরিতে ব্যবহার করা হয়। ঠিক আছে? এর অনেক উপকারিতা আছে এবং অনেক জায়গায় লাগে। তো যাই হোক, এটা নিয়ে আলোচনা করলে শেষ হবে না স্যার। এই যে আজকে যে পেপারটা আমি দেখালাম না, ওটা এই কম্পাউন্ডের উপর একটা ফুল একটা পেপার, ওটা আমার পেপার। আচ্ছা, এরপরে চলে আসে স্যার, এটা থাকলে হচ্ছে এর ভিতরে ট্যানিক অ্যাসিড থাকে, এটা দিয়ে হচ্ছে চামড়া বা হচ্ছে যে টেক্সটাইল এইগুলো হচ্ছে ডাই করা যায় বা ট্যান করা যায়, এগুলো থাকে। আচ্ছা, এরপরে চলে আসে স্যার, এখানে এটা 1 নাম্বার কার্বন ধরি, তাহলে এটা কি 2 নাম্বার, তাহলে কি 2 মিথাইল কি বেনজনল বা বেনজোফেনল বা ফেনল যেটাই বলি না কেন, এটাকে অক্রিসলও বলা হয়। এটা একটা পলিফেনোলিক কম্পাউন্ড। আচ্ছা, তারপরে চলে আসি আমরা, এটা তো পারা যাবে মনে হয়, তাই না? আচ্ছা, ভালো কথা, এটার একটা নাম আছে। আমি 2 না দিয়ে, এখানে আমি 2 না দিয়ে আমি কি দিতে পারি? অর্থ। অর্থ, কারণ আমরা কিন্তু জানি যে এই পজিশনটাকে অর্থ বলা হয়, এটাকে মেটা বলা হয়, এটাকে প্যারা বলা হয়। তো আমি যদি বলি যে অর্থ মিথাইল কি বেনজোফেনল বা বেনজনল, সমস্যা আছে কোনো? নাই। পরীক্ষায় যদি ওইভাবে দেই, মানে আকাশের দিকে তাকায় থাকার কোনো লাভ নাই, এটা মাথায় রাখতে হবে। স্যার আকাশের দিকে তাকায় তো দেখি বলে দিয়ে আমি যদি ডিউটিতে না থাকি তবে হ্যাঁ দেখা করতে পারবো। আচ্ছা, তারপরে হচ্ছে এটাও পারা যাবে এখন। এটা কি বেনজিন 1,3 ডাইল, বা আমরা এটা অন্যভাবে করতে পারি, ওই যে মেটা, এই পজিশনটা কি বলা হয়? মেটা। আচ্ছা, এটার আরেকটা নাম হচ্ছে কি ইরিসোপসিনল। এই নামগুলো একটু ভালো করে মনে রাখো, কারণ পরীক্ষায় দিলে এগুলো দিতে তো পারবা। আপনি তো ওগুলোই দিবেন। আমি তো এইগুলা দিব। হ্যাঁ, তো এইগুলাই তো দিব। পারা যাবে না? অল্প কয়েকটা না। স্যার আর জীবন তো উপরেরটা পড়ে আছে। এটা না না, উপরের দিকে। হ্যাঁ, এই যে এখন ইউনিভার্সিটি, এতদিন তো কলেজে পড়তাম। আচ্ছা, এটা পারা যাবে এবার বেনজিন 1 2 3 ট্রাইওয়াল পাইরোগ্যালন, এটাকে বলা হয় পাইরোগ্যালন। ঠিক আছে? আর এটা হচ্ছে হাইড্রোক্সি কুইনল, এটা হচ্ছে বেনজিন 1 2 4 ট্রাইওয়াল। পারা যাবে এগুলা? জি স্যার, এটা তো পড়া যাবে। হ্যাঁ। জি স্যার, এটা পড়া যাবে। ঠিক আছে। আচ্ছা, আরেকটু সময় আছে, আরেকটু পড়াই। তার আগে পুরস্কারটা দিয়ে দেয়। হ্যাঁ, যদি না দিতে চাই
আরো 1.5 ঘন্টা তো আপনার স্যার তো ল্যাব কি আচ্ছা অর্ধেক করছো তাহলে ছোট দিবে হাফ নিয়ে একটা বলতো স্যার না একটা কলম নিয়ে আসছিলাম গিফট হিসাবে কিন্তু কলমটা দিল না তাহলে একটা চকলেট আচ্ছা এই এই আছে আমরা এই ফেনল ফেনল কোন কোন জায়গা থেকে তৈরি করতে পারি ফেনল তৈরি করতে পারি স্যার প্রথম হচ্ছে ডায়াজোনিয়াম সল্ট থেকে এই আবার কি জিনিস স্যার ডায়াজোনিয়াম সল্ট নামটা কি শোনা শোনা লাগছে বা পরিচিত যারা শুনে নাই তারা নিয়ে গেলে টেবিলেটে চলাচল পানি আছে স্যার চেনা লেগেও আছে না আচ্ছা এই ডায়াজোনিয়াম সল্ট হচ্ছে টেক্সটাইল ইন্ডাস্ট্রির জন্য খুব ইম্পর্টেন্ট এটা লাস্ট পরীক্ষায় কিন্তু আসছিল যে ডায়াজোনিয়াম সল্ট আমি কিভাবে প্রিপেয়ার করব সেটা দিছিলাম মনে হয় অ্যামিন থেকে যে অ্যামিন থেকে আমি কিভাবে ডায়াজোনিয়াম সল্ট প্রডিউস করতে পারি এবং টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে এই ডায়াজোনিয়াম সল্টের সিগনিফিকেন্স কি এইটুকু লিখলে মানে 4 না 5 নাম্বার ছিল কোশ্চেনটাতে ঠিক আছে তো আমি একটু প্রথম দেখাবো ডায়াজোনিয়াম সল্ট কিভাবে তৈরি হয় কারণ এখানে তো ডাইরেক্ট ডায়াজোনিয়াম সল্টের স্ট্রাকচার এখানে আমি নিয়ে চলে আসছি আমি একটু দেখাই আমরা অ্যামিন থেকে ডায়াজোনিয়াম সল্ট তৈরি করতে পারি এখন বলতে অনেকে বলতে পারে স্যার অ্যামিন তো পড়ানি না যদি এরকম কথা বলে তাহলে আমি না দেখে শুধু রিঅ্যাকশনটা দেখাই দিই মেকানিজম দেখাবো নাকি রিঅ্যাকশন দেখাবো যে ডায়াজোনিয়াম সল্ট কিভাবে প্রডিউস হয় দেখাবো আপনাদের মনে যা আছে তাই হবে আমরা এটা কি অ্যামিন এই অ্যামিনের সাথে যখন এখানে একটু ঠান্ডা মাথায় শুনতে হবে এখানে অনেক ইম্পর্টেন্ট কথা আছে ছোট ছোট কথা আছে প্রথমত এই যে এটা কিন্তু নাইট্রিক অ্যাসিড না HNO2 নাইট্রাস অ্যাসিড সাথে আমার হাইড্রোক্লোরিক অ্যাসিড ইউজ করছি যে অনেকে পানি ইউজ করে ঠিক আছে মেইন যে কথা সেটা হচ্ছে এই জায়গাটা স্যার আমি যে চুরি বুদ্ধি শিখাইছি সেটা দিলে হবে না স্যার যেখানে ডেল্টা দিয়ে দিলাম স্যার টেম্পারেচারটা মনে নাই কারণ এই রিঅ্যাকশনটা ঘটে শুধুমাত্র একটাই কন্ডিশনে 0 to 5 মানে 5 ডিগ্রির উপরে গেলে সেটা ডায়াজোনিয়াম সল্ট তৈরি হয় না মনে থাকবে এই জন্য শুধুমাত্র এই রিঅ্যাকশনের জন্য এইটা অ্যাট লিস্ট মুখস্থ করে রাখতে হবে যে 0 থেকে 5 হ্যাঁ অনেক 10 পর্যন্ত যায় আমি অ্যাকসেপ্ট করব কারণ 7 8এও হয় অনেক কঠিন কষ্ট করে হয় ঠিক আছে তো 0 to 5 ডিগ্রি সেন্টিগ্রেডে যখন আমি এই এখানে কি নাইট্রাস অ্যাসিডের সাথে আমি HCl এই রিঅ্যাকশন ঘটাবো তখন আমি ডায়াজোনিয়াম সল্ট পাবো ঠিক আছে এটা কিন্তু আমি একটু ভেঙে লিখে দিলে এরকম লেখা যায় আমি লিখতেছি না এটাকে বলা হয় ডায়াজোনিয়াম সল্ট ঠিক আছে এখন কথা হচ্ছে এটা সিগনিফিকেন্স কি জিনিস যদি আমি আবার ইন ফিউচার পড়াবো যখন অ্যামিন পড়াবো তখন আমার অবশ্যই এটা আসবে তো এই ডায়াজোনিয়াম সল্ট টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে কেমন হ্যাঁ কেন লাগে আমি বলবো এটা লাগে হচ্ছে আমরা যখন ডাই করি কোন একটা ফাইবার বা কোন একটা সুতা আমরা এই সুতা আর গার্মেন্টস আমরা যখন ডাই করি সেই ডাই করার সময় আমরা কি অর্গানিক ডাই ইউজ করি তাই না মেটাল কমপ্লেক্স ডাই ইউজ করি বায়োডিগ্রেডেবল বা অর্গানিক ডাই ইউজ করি তো সেই ডাইগুলা কি করে গিয়ে ফাইবারের সাথে রিঅ্যাকশন করে বা বন্ড ফর্ম করে সেই বন্ডের সাথে পরবর্তীতে ফিক্স আপের জন্য আমরা সল্ট ইউজ করি সেই সল্টটা হচ্ছে ডায়াজোনিয়াম সল্ট তাহলে আমরা কেন ইউজ করি স্যার ডাই নিয়ে ডাই ফাইবারের সাথে ফিক্স আপ এটা হচ্ছে এছাড়াও আরো কিছু সিগনিফিকেন্স আছে সেগুলো আমার দরকার নেই কারণ কোশ্চেনে দিলে এটা দিব যে টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে এটা কেন স্যার আমরা কি এবার ডাইয়ার কালার নিয়ে চ্যাপ্টার ক্লাস নেব পড়ো আচ্ছা তো এখন আমরা চলে আসি এই ডায়াজোনিয়াম সল্ট থেকে আমরা কিভাবে ফেনল পাবো ডায়াজোনিয়াম সল্ট থেকে আমরা কিভাবে ফেনল পাবো
বলতেছে ডায়াজোনিয়াম সল্টের সাথে পানি মিশিয়ে দিলেই হয়ে যাচ্ছে। হ্যাঁ হয়ে যাচ্ছে। এই জায়গায় কি ডাবল বন্ড না? এই ডাবল বন্ডটা ভেঙে যাবে, ভেঙে টোটালি এই জায়গাটা আউট হয়ে যাবে। ঠিক আছে, আউট হয়ে এখানে কি হাইড্রোক্সিল গ্রুপ আছে না? এটা কি হাইড্রোক্সিল গ্রুপ, আর কি প্রোটন থাকবে, তাই না? এটা হচ্ছে নিউক্লিওফাইল, আমি আগেই বলছি। তখন এইটা এই সম্পূর্ণটা নিউক্লিয়াস হিসেবে কাউন্ট হবে। তো এই নিউক্লিওফাইল হচ্ছে নিউক্লিয়াসে অ্যাটাক দিবে এবং এই জায়গাটা পুরোটা রিপ্লেস করে ফেলবে। ঠিক আছে, রিপ্লেস করে এই জায়গায় যদি বন্ড ভেঙে গেছে তখন কি হবে আমি একটু দেখানোর চেষ্টা করি। এই জায়গাটা OH নাইট্রোজেন গ্যাস প্রোডিউস করবে আর হচ্ছে HCl প্রোডিউস করবে। ঠিক আছে, মনে থাকবে? আচ্ছা, তারপর চলে আসি আমরা ক্লোরোবেনজিন থেকে। এই ক্লোরোবেনজিন তার মানে কি এই জায়গাটা মুছে দেব? না স্যার দাঁড়ান। মুছে দিলাম। এবার বলতেছে ক্লোরোবেনজিন থেকে আমি কিভাবে ফিনলে যেতে পারি। সোজা এর সাথে যদি আমি সোডিয়াম হাইড্রোক্সাইড যদি অ্যাড করি, এটার সাথে শুধুমাত্র এটার সাথে যদি আমি সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করি তাহলে কি হয়? সোডিয়াম বি পজিটিভ, এটা নেগেটিভ। এই জায়গায় যদি চার্জ হয় তাহলে এটা নেগেটিভ, এটা বি পজিটিভ আয়ন হয়ে যাবে না? তো কি হবে? একদম সোজা জাস্ট বসাই দিলেই হয়ে যাচ্ছে। পারা যাবে না? পারা যাবে না, দেওয়া আছে এটা। প্রথমত সে সল্ট প্রোডিউস করবে, তার পরবর্তীতে গিয়ে আবার পানির সাথে রিঅ্যাকশন করবে, করে হাইড্রোক্সিল ওইখানে জাস্ট ওই যে এনওটাকে ONAটাকে রিপ্লেস করে দিবে। ঠিক আছে, বোঝা গেছে তো এখানে মেকানিজম স্যার? আচ্ছা, এই অংশটা এটার সাথে রিপ্লেস করবে, করে কি হচ্ছে ইন্টারমিডিয়েট কন্ডিশন সল্ট। এটা একটা সল্ট, এই সল্ট এর ভিতর কি পানি দেওয়া আছে না? আবার এরকম দুইটা জিনিস দেওয়া আছে এবং টেম্পারেচার দেওয়া আছে একটা। ঠিক আছে, পরবর্তীতে এই পানির সাথে রিঅ্যাকশন করবে আবার করে এই যে একটা ফেনল প্রোডিউস। ঠিক আছে, পারা যাবে এগুলো পরীক্ষা আসলে? স্যার এটা ক্লোরিন HCl এই যে HCl, এখানে পানি দিয়েও করানো যায়, HCl দিয়েও করানো যায়। এই যে এখানে যদি আমি HCl দিই, হ্যাঁ দেখাচ্ছি। আগে একটা দেখলাম না ইয়াতে ডায়াজোনিয়াম সল্টে। আচ্ছা, পানি যে অ্যাসিড আমি বলতেছি, এটা আলাদা একটা মজার একটা ইয়ে আছে। আচ্ছা, এখানে এই যে পানির পরিবর্তন ওরা কি বলতেছে? HCl। তাহলে তো আরো ইজি হয়ে গেল, এখন তো আরো ইজি হয়ে গেল। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, পানি কি অ্যাসিড না বেস না নিউট্রাল? তিনটাই হ্যাঁ যদি করা যায় তাহলে তিনটাই করা যায়। তিনটাই। তো এই জন্য আমরা অ্যাসিডের সাবস্টিটিউটে পানি ইউজ করতে পারি। ঠিক আছে, ক্লিয়ার? মুছে দিব? স্যার আজকে আজকে এই পর্যন্ত থাকবে। বেশি করে